সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো পরিনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র। যেহেতু আজকে একাদশ শ্রেণীর প্রথম ক্লাস আমার সাথে তোমাদের, তার জন্য সবার প্রথমে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার জন্য। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা আজকে কি টপিকস নিয়ে আলোচনা করব সেখানে চলে যাই। আমিনুল ইসলাম স্যার এবং আমি তোমাদের দুজনে মিলে আমরা পড়াবো পরিনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র। তোমরা প্রথম ক্লাস আমিনুল ইসলাম স্যারের করেছো, সেখানে আমাদের পরিনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে জানতে পেরেছো। তোমরা জানো প্রথম বর্ষে আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা পড়ব এবং দ্বিতীয় বর্ষে আমরা সপ্তম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত পড়ব। আমিনুল ইসলাম স্যার তোমাদেরকে প্রথম অধ্যায় পড়ানো শুরু করেছেন, সেটাতে ছিল হচ্ছে ব্রিটিশ ভারত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দ্বিতীয় অধ্যায়, সেখানে আছে হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ, মানে হচ্ছে 1947 সাল থেকে 1971। তাহলে চলো কিভাবে 1947 সাল থেকে 1971-এর বাংলাদেশের যে একটা জার্নি, কিভাবে বাংলাদেশ তৈরি হলো সেটাতে আমরা চলে আসি। বাংলাদেশ একটা নাম, অনেক বিশাল একটা নাম। আমাদের কাছে বাংলাদেশ সবচেয়ে প্রিয়, তাই না? তোমরাই বলো, বাংলাদেশের জন্য কি তোমরা জীবন দিতে পারবে না? আমি কিন্তু পারবো, সবাই পারবে। যদি আমরা ক্লাসে থাকতাম, জিজ্ঞাসা করতাম যে কয়েকজন তোমরা বাংলাদেশের জন্য জীবন দিতে পারবে, হাত তুলো তো, তাহলে কিন্তু আসলে সবাই হাত তুলতে যে আমরা সবাই আমাদের দেশের জন্য জীবন দিতে পারবো। পৃথিবীতে মা কয়টা যদি প্রশ্ন আসে তাহলে কি বলবো আমরা? 5টা মা, 2টা অবশ্য সৎ মা আর 3টা হচ্ছে আপন মা। কারা কারা বলো তো বন্ধুরা? অবশ্যই সবার প্রথম যে মা সে হচ্ছে আমার জন্মদাত্রী মা। সবারই মার থেকে বড় আর কোনো কিছুই মনে হয় আপন লাগে না পৃথিবীতে। তারপর দ্বিতীয় যদি কাউকে বলি আমরা কোন মাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে বলবো অবশ্যই দেশ মা এবং ভাষা মা। প্রকৃতির মাও অনেক পছন্দের এবং ধরনী মাও অনেক পছন্দের, কিন্তু তারপরও দেশ মা এবং ভাষা মার চেয়ে এত বেশি ভালো বোধ হয় আমরা কাউকেই বাসি না। তো আসো বাংলাদেশের জার্নি সম্পর্কে প্রথমে আমরা একটু ধারণা দিই। 1947 সাল থেকে 1971 সাল। তোমরা একটা গান হয়তো বা শুনেছো এরকম যে আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। এটা সম্পর্কে তোমরা খুব ভালো মতো এই গানটা সম্পর্কে জানো। আসলেই কিন্তু এই ছোট ছোট যে বিভিন্ন ধরনের ইতিহাস 47 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত বাংলাদেশের এই জার্নিটা একদম রূপকথার মতো একটা বিষয়। এটা দেখলেই কিন্তু এই জার্নিগুলি সম্পর্কে যখন আমরা জানবো, ঘটনাগুলি সম্পর্কে জানবো, ইতিহাস সম্পর্কে জানবো, তখনই কিন্তু আমরা জানতে পারবো বা বুঝবো যে আসলেই তো আমাদের আমাদের দেশটাকে কেউ দান করে দেয়নি। বিভিন্ন রক্তের বিনিময়ে, অনেক অনেক মানুষের জীবনের বিনিময়ে এই দেশটা আমরা পেয়েছি। তার জন্যই তো এই দেশটা আমরা অনেক বেশি ভালোবাসি। তো আর কীভাবে শুরু হলো বাংলাদেশের জার্নি সেটা তাহলে দেখো। 1947 সালে পাকিস্তান এবং ভারত ভাগ হয়। ভাগ হওয়ার পরেই শুরু হয় বাংলাদেশের জার্নি। তো এই জার্নির মধ্যে কী কী বিষয়গুলো ছিল, তার মধ্যে উল্লেখ্য কী কী? সবার প্রথমে উল্লেখ হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের পরে 1960 সাল আসে, 1962 সাল আসে, 1966 সালে 6 দফা আছে, 1969-এ গণ অভ্যুত্থান আছে, 1970-এর নির্বাচন আছে এবং শেষ পর্যন্ত 1971-এ আমাদের মহা মুক্তিযুদ্ধ আছে। এই যে এত বড় একটা লং জার্নির বিনিময়ে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা কি কখনো তুচ্ছ করতে পারি? কখনো কষ্ট দিতে পারি? পারি না। কিন্তু একটা ঘটনা বলি তোমাদের। ঘটনাটা হচ্ছে 1947 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কলকাতায় ছিলেন। উনি কলকাতায় ডিগ্রিতে পড়ালেখা করতেন, বিএ ক্লাস। তো যখন দেশটা ভাগ হয়, পাকিস্তান আর ভারত ভাগ হলো, তখন উনি আসতে পারেননি, ওনার পরীক্ষা ছিল। তাই পরীক্ষা শেষ করে যখন উনি আসলেন দেশে, আস্তে আস্তে আসছে, খুবই মন খারাপ। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, তারপর শহীদ সোহরাওয়ার্দী, এরকম আরও অনেকেই চেয়েছিল বাংলা একটা আলাদা দেশ হোক। দার্জিলিং, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তারপর হচ্ছে আসাম, সমস্ত মিলে গোটা একটা বাংলা একটা আলাদা দেশ হোক, এটা ওনারা চেয়েছিলেন। কিন্তু সেটা যেহেতু হয়নি, পাকিস্তান এবং ভারত দুটো আলাদা আলাদা দেশ হিসেবে
তৈরি হলো, এই তৈরিটা ওনারা মেনে নিতে পারছিলেন না, মন খারাপ হচ্ছিল। তো তার কিন্তু এখন কি করার আছে, মেনে তো নিতেই হবে। তো জিন্নাহ সাহেবেরও আসলে কিন্তু পছন্দ ছিল না এই পাকিস্তান। উনি যখন জানতে পারলেন যে পশ্চিম একটা পাকিস্তান, পূর্ব একটা পাকিস্তান, দুটা মিলে একটা পাকিস্তান এবং ভারত আলাদা, তখন উনি নিজে কিন্তু এভাবে বলেছিলেন, এই পোকায় কাটা পাকিস্তান দিয়ে আমি কি করব। ওনার কাছেও জিনিসটা ভালো লাগে। তো আসো আমরা বঙ্গবন্ধুতে ফিরে আসি। শেখ মুজিবুর রহমান পরীক্ষা শেষ করে দেশে ফিরছেন, ওনার টুঙ্গিপাড়ায় ফিরছেন। তো উনি ট্রেনে করে যখন আসছে তখন ভাবছে যে পশ্চিম পাকিস্তান থেকে আমাদের পূর্ব পাকিস্তান, বা যদি আমরা ভারতের কথাও চিন্তা করি, সেখান থেকে আমাদের বাংলাদেশ, পূর্ব বাংলা, উনি সবসময় পূর্ব বাংলাই বলতেন, কখনো পূর্ব পাকিস্তান শব্দটা উচ্চারণ করতে পছন্দ করতেন না। তো যখন আসছে তখন বারবারই চিন্তা করছে যে আমাদের দেশটা অনেক বেশি সবুজ, অনেক বেশি সুন্দর, অনেক বেশি শস্য শ্যামলা, সুজলা সুফলা, এই চিন্তাটা ওনার মাথায় আসছে যে আমাদের সাথে তো পশ্চিম পাকিস্তানিদের কিছুই মিলে না। ওদের দেশটা কেমন রুক্ষ, অনেক ধূসর, আমাদের গ্রাম, আমাদের বাংলা কত বেশি সুন্দর। ওই টাইমে তাজউদ্দিন আহমেদও যাচ্ছিলেন পশ্চিম পাকিস্তান কেমন সেটা দেখার জন্য বাংলাদেশ থেকে। একই টাইমে একজন ভারত থেকে বাংলাদেশে আসছেন, একই টাইমে অন্য একটা গাড়িতে, অন্য ট্রেনে তাজউদ্দিন আহমেদ যাচ্ছেন পশ্চিম পাকিস্তানে। একই জিনিসও কিন্তু তাজউদ্দিন আহমেদের মাথায় চলে আসলো যে আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের কিন্তু কিছু মিল নেই, আমাদের দেশ কত সুন্দর, সবুজ শ্যামল, অথচ পশ্চিম পাকিস্তান কেমন ধূসর, সুন্দর না, একদম রুক্ষ রুক্ষ। ওদের মানুষ, ওদের কালচার, আমাদের দেশের মানুষদেরকে দেখলেই বোঝা যায় যে আসলে আমাদের দেশের মানুষও কিন্তু প্রকৃতির মধ্যে বড় হয়, মাটির মানুষ, দেখলেই বোঝা যায়। কিন্তু পশ্চিম পাকিস্তানিদের দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একটু রুক্ষ মেজাজের, একটু কেমন যেন ওদের সমস্ত সবকিছু। এই দেখো, দুইজন মানুষ দুই দিকে যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে, অথচ দুজন মানুষের মনের মধ্যে কতটা মিল এবং কতটা সুন্দর চিন্তা ভাবনা ওনাদের মাথায় তখনই চলে আসলো। তো ওরকম চিন্তা ভাবনা কি আর কারো আসেনি? অবশ্যই এসেছে। যখন আমাদের দেশটা 1947 সালে ভাগ হয়ে গেল, তখনই কিন্তু এরকম চিন্তা ভাবনা আরো অনেকের মাথায় আসলো। আসার ফলেই কিন্তু একটার পর একটা ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটেই যেতে লাগলো। সবার প্রথমে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 1947 সালে। দেখো, 1947 সালেই কিন্তু আসলে দেশটা স্বাধীন হলো মাত্র, কিন্তু 1947 সালের 18ই মে প্রথমে হায়দ্রাবাদে কিন্তু ঘোষণা করা হয় উর্দু সম্মেলনে যে উর্দুই হবে মূলত পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রথমে 1947 সালে বলে দেওয়া হলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই জিনিসটা কেমন হয়ে গেল, তাই না? যে 47 সালে হলো মাত্র দেশটা স্বাধীন, এখনই বলা হচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তো এটা কি বাঙালিরা ইচ্ছা করলে মেনে নিতে পারে? যেখানে পুরো ফুল পাকিস্তানের 56% মানুষ কথা বলে বাংলায় এবং মাত্র 3.37% মানুষ কথা বলে উর্দুতে, এটা কি কখনো সম্ভব মেনে নেওয়া? তো 1947 সালের 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক উনি তমুদ্দিন মজলিস নামে একটি সংগঠন গঠন করে। সেখান থেকে কিন্তু মূলত এই সংস্কৃতির যে একটা সংগঠন, সেখান থেকেই কিন্তু মূলত তৈরি হয় হচ্ছে ভাষা আন্দোলনের গোড়াপত্তন। এখন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা নাকি উর্দু, এটা নিয়েও কিন্তু বিভিন্ন লেখকরা একটা পত্রিকা প্রকাশ করে, প্রবন্ধ প্রকাশ করে। সেই প্রবন্ধের মধ্যে তারা কিন্তু বলে যেহেতু এতগুলো মানুষের ভাষা হচ্ছে বাংলা, তাহলে তো অবশ্যই বাংলাকে রাষ্ট্রভাষা করা উচিত। কিন্তু সেই কারা কারা এই কথাগুলি তখন মাথায় এনেছিল? শেখ মুজিবুর রহমান তো যখন কাজ করছিলেন, মাত্র চিন্তা করছিলেন, ওরকম অনেক মানুষ তার মধ্যেই চলে আসলো। এরকম তাদের মধ্যে ছিল হচ্ছে আবুল মনসুর, আবুল কাসেম, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর হচ্ছে ডক্টর আবুল কালাম শামসুদ্দিন। ওনারা সবাই মিলে কিন্তু চিন্তা করলো যে বাংলাটাকেই হতে হবে রাষ্ট্রভাষা। যখন 1948 সালের ফেব্রুয়ারিতে গণপরিষদের অধিবেশন বসে, সেই গণপরিবেশনের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বলেন যে বাংলাকেই আসলে গণপরিষদের ভাষা হিসেবে দাবি উনি জানান, যে লিখিত এবং পড়িত যে ভাষা এবং ইংরেজি বা উর্দুর পাশাপাশি বাংলাটাকেও রাখা হোক। কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন তখনকার আমলে,
লিয়াকত আলী এবং পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তারা এই প্রস্তাবটাকে নাকচ করে দেন। তারা বলে যে না, উর্দুই হবে শুধুমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার কোনো স্থান নেই। তো এই প্রতিবাদ যখন হয়, এই প্রতিবাদের অনুমোদনের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ বিভিন্ন দলের ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে করতে থাকে। এই প্রতিরোধ অনুমোদন করার জন্য রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। তো 1948 সালে 11 মার্চ ছাত্র সমাজ রাষ্ট্রভাষা দিবস পালন করে। গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ যখন প্রথম পূর্ব বাংলায় আসে, তখন উনি এসে 21 মার্চ রেসকোর্স ময়দানে একটা জনসভায় বলে পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধুমাত্র উর্দু হবে, আর কোনো ভাষা নয়। তো সেখানে যখন এই জিনিসটা নিয়ে খুব বেশি আন্দোলন হচ্ছে, সবাই অনেক কথা বলছে, তো 24 মার্চে ঢাকা ইউনিভার্সিটির একটা সমাবর্তন অনুষ্ঠানে একই কথা উনি বারবারই বলেন যে উর্দু শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ওখানে সমাবর্তনে যেসব ছাত্ররা ছিল তারা সবাই নানা ধ্বনিতে চিৎকার করে ওঠে এবং সেই সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে ওনারা ওখান থেকে চলে যায়। সেই স্টুডেন্টগুলো ওখান থেকে ছেড়ে চলে যায়। তাদের একটাই দাবি যে অবশ্যই রাষ্ট্রভাষা বাংলা করতে হবে। তোমরা জানো, যখন নিজের মায়ের উপর আঘাত আসে, ভাষার উপর আঘাত আসে, এই আঘাতটা কিন্তু আসলে কেউ কখনো মেনে নিতে পারে না। কারণ তোমরা যদি কেউ দেশের বাইরে যাও, কখনো দেখবে সবার ফার্স্ট সবচেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে ভাষা। কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে যদি খুব ভালো ইংরেজি বলতে পারে, তারপরেও গিয়ে ওখানে সবসময় অনর্গল ইংরেজি বলতে বলতে মনে হয় যে হাঁপিয়ে যাচ্ছে। তারা কিন্তু ওখানে গেলে বাঙালি কাউকে পায় কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের মনটা কান্না করতে থাকে। এরকম ওখানে বিদেশে কি আত্মীয় কি অনাত্মীয় এরকম কোনো কিছু না, শুধুমাত্র বাঙালি হলে, শুধুমাত্র কথাটা ভাষা একই রকম হলে, চেনে না কেউ কাউকে, তারপরে প্রচুর পরিমাণে আন্তরিকতা নিজেদের মধ্যেই চলে আসে। তো স্বাভাবিকভাবেই যখন একজন এসে সমাবর্তন অনুষ্ঠানে, আর সবকিছুর মধ্যেই তো ছাত্ররা মূলত মূলেই থাকে, সবকিছুর মূলে ছাত্র রাজনীতিটা সবথেকে বেশি প্রখর আমরা সারা জীবনে দেখে আসছি। তো ওখানে যখন একটা সমাবর্তন অনুষ্ঠানে একজন প্রধানমন্ত্রী বলে যে শুধুমাত্র গভর্নর বলে শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন কি এইটা কোনোদিনও কোনো ছাত্রদের কাছে মেনে নেওয়া সম্ভব? কখনোই সম্ভব ছিল না। এরপরে আসো পূর্ব বাংলার যে খাজা নাজিমুদ্দিন, উনিও কিন্তু আসলে মূলত সেম কথাটাই বারবার বলতে থাকে। যখন ছাত্ররা অনেক বেশি আন্দোলন করে, তখন পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী, ওনার কাছে 8 দফা চুক্তি করে ছাত্ররা এবং উনি সেটা নিতে বাধ্য হন এবং এটা তখনকার মতো সেটা ধামাচাপা কিছুটা হলেও পড়ে যায়। এরপরে আসো, ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি, ষড়যন্ত্র কিন্তু সবসময় চলছেই। তারা যখন মেনে নিল যে আসলে রাষ্ট্রভাষাটা বাংলা হবে, হয়তোবা উর্দুর পাশাপাশি বাংলাকে হয়তোবা রাখবে, 8 দফা একটা চুক্তি, সেটা তারা মেনে নিল। মেনে নেওয়ার পরও দেখা গেল তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র? তারা বলল যে বাংলাকে আরবি হরফে লিখতে হবে। বাংলা ভাষাটা আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলো বাংলার পরিবর্তে লিখতে হবে হচ্ছে আরবি হরফে। এটা কি কখনো সম্ভব? মায়ের মুখে যে বলি আমরা শুনেছি, যে ভাষা আমরা শিখেছি, সেটা আরবি হরফে আমরা বলবো, এটা কি কখনো হয়? এটা কি কোনোদিনও সম্ভব? কিন্তু এটা কি কেউ মেনে নিবে? কোনোদিন মেনে নিতে কিন্তু বাঙালিরা পারেনি। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে পাকিস্তানি শাসক গোষ্ঠী তখনও লিখতেছিল। ছোট ছোট পোস্টার যা কিছু ছিল, ছোট ছোট টাকা মুদ্রা যখন প্রচলিত হতো, তখন দেখা যেত সমস্ত কিছুর মধ্যে উর্দু ভাষাটাকেই তারা বারবার প্রচলন করে আনছে। কিন্তু কখনো কিন্তু তারা চিন্তা করে নাই যে বাংলা ভাষাটাকে উর্দুর পাশাপাশি আমরা রাখি। যদি রাখতো তাহলে কিন্তু ওদের যে দৃষ্টিভঙ্গি আমাদের থেকে যে আমাদেরকে শুধুমাত্র শোষণ করা, এটাই ছিল মূলত পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গি। এই জিনিসটাই কিন্তু আসলে পরবর্তীতে আমাদেরকে আলাদা হতে বাধ্য করেছে। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। ওই যে প্রথমে বললাম শেখ মুজিব এবং তাজউদ্দিনের কথা, ওনাদের মাথার মধ্যে এসেছিল যে আসলে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক কখনো হতেই পারে না।
ওদের কথা বলার ভঙ্গি, ওদের চলাচল আমাদের মতো না। তো পাকিস্তানি শাসকদের মাথায়ও কিন্তু এরকম ধরনের কিছু চিন্তা এসেছিল যে পূর্ব বাংলা অনেক শস্য শ্যামল, ওদের মাটি অনেক উর্বর, ওদেরকে আমরা শুধুমাত্র উপনিবেশ বানাবো, ওদেরকে শাসন করে ওদের যা কিছু আছে সেগুলো আমরা ভোগ করব, আমাদের পশ্চিম পাকিস্তানকে আমরা বেশি আরো উন্নত করব। আমাদের কিন্তু আমাদের কালচার এক না, সংস্কৃতি এক না, এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম, কিন্তু আমরা কিন্তু কখনো পশ্চিম পাকিস্তানকে শোষণ করার কথা চিন্তা করিনি। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর সবার প্রথম থেকেই চিন্তা ছিল যে আমাদেরকে শুধুমাত্র উপনিবেশ বানিয়ে রাখবে। তো 1952 সাল, এই যে এত কিছু মাঝখানে চলে আসলো, এত কিছু আন্দোলন হলো, জ্বালাপোড়া হলো, মাঝখানে কিছুটা থেমে থাকলো। তো 1952 সালের 26শে মার্চে নিখিল পাকিস্তানের যে একটা মুসলিম লীগের ঢাকা অধিবেশনের এবং পল্টন ময়দানের জনসভায় আবারও প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বললেন উর্দুই হবে শুধুমাত্র একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। মাঝখানে কতদিন ছিল ঠিকঠাক গ্যাপ ছিল, ওনারা কোনো সমস্যা করে নাই। আবার 1952 সালে গিয়ে উনি আবার 26 জানুয়ারি এই কথাটা বলে দিলেন যে শুধুমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো স্বাভাবিকভাবে আবার তো প্রতিবাদ হবেই। যতবারই ওনারা আমাদেরকে অ্যাটাক করেছেন, আমরা তো বিনা প্রতিবাদে কোনো কিছু করিনি। বাঙালিরা তোমরা জানো আসলে বিদেরী জাতি, সবসময় তারা প্রতিবাদ করতে অন্যায় সবসময় তারা সক্ষমই হয়ে এসেছে। তো 30শে জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালিত হয় এবং 21শে ফেব্রুয়ারি একটি কর্মসূচি দেওয়া হয়। সেই কর্মসূচির মূল ছিল হচ্ছে মূলত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর কাছে জমা দিবে, যেখানে বলা হবে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা অবশ্যই হতে হবে বাংলা। তো এই কর্মসূচি যাতে সফল হয় তার জন্য 11 ও 13 ফেব্রুয়ারি পতাকা দিবস পালিত করা হয়। তো এরপরে আসো, যখন এই পতাকা দিবস পালিত হচ্ছে, বিভিন্ন ধরনের স্মারক সবার কাছ থেকে সিগনেচার করা হচ্ছে, সবাই কে কি চিন্তা করছে সেগুলো নিয়ে সংগঠন হচ্ছে, তখন এই রাষ্ট্রভাষা বাংলা এবং শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং মহিউদ্দিনও ছিল যারা রাজবন্দী, তাদের মুক্তির জন্য একটা চুক্তি করা হয়। শেখ মুজিবুর রহমান 16 ফেব্রুয়ারি আমরণ অনশন করে যাতে রাষ্ট্রভাষা বাংলা করা হয়। 21শে ফেব্রুয়ারি যে স্মারকলিপি জমা দিবে, একটা যে কর্মসূচি রাখা হয়েছে, সেই কর্মসূচিটা যাতে সফল হয় এই জন্য উনি এই আমরণ অনশনটা করেন। ওনার সাথে আমরণ অনশনে যোগদান হচ্ছেন মহিউদ্দিন আহমেদ। তো 21শে ফেব্রুয়ারি কর্মসূচি সফল না হতে পারার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়ে যায়। 20শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করে দেওয়া হয় যে কোনো ধরনের শোভাযাত্রা, মিছিল, মিটিং কোনো কিছুই যাতে কেউ কিছু না করতে পারে, একত্রিত না হতে পারে, কেউ যাতে সংগঠন করতে না পারে, কোনো দাবি দাওয়া নিয়ে আসতে না পারে মুখ্যমন্ত্রীর কাছে বা প্রাদেশিক সরকারের কাছে, সেই বিষয়টার জন্যই তারা 144 ধারা জারি করে। তো 21শে ফেব্রুয়ারি বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখন যে বর্তমান মেডিকেল কলেজ, সেখানে আগে পুরনো কলা ভবন ছিল ঢাকা ইউনিভার্সিটি, সেখানে এসে সবাই অল্প অল্প করে মিলিত হয়। যেহেতু একত্রিত অনেক মানুষকে হতে নিষেধ করেছে, তার জন্য ছোট ছোট মিছিল আকারে তারা সেখানে উপস্থিত হতে থাকে, মিলিত হতে থাকে। এবং মিলিত হওয়ার পর তারা দেখা যাচ্ছে যে সবাই যখন আস্তে আস্তে আলাদা আলাদা করে বের হওয়ার চেষ্টা করছে, তো তখন দেখা যাচ্ছে যে পুলিশরা তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে, তাদেরকে ওখান থেকে বের হতে দিবে না, বা গণভবনে যেখানে প্রাদেশিক সরকার থাকতো সেখানে তাদেরকে যেতে দিবে না। কিন্তু তখন যখন আস্তে আস্তে এতগুলো ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে গেল, যাওয়ার পর তারা সবাই মিলে স্লোগান দিতে লাগলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। এই যে স্লোগানে পুরো ঢাকা ইউনিভার্সিটি এলাকাটা মুখরিত হলো। সেই সময় পুলিশ আতঙ্কিতভাবে গুলি চালানো সেই শোভাযাত্রা এবং মিছিলের মধ্যে। এই যে গুলি চালানোর পর তোমরা জানো অনেকেই নিহত হয়েছে, সালাম, জব্বর, শফিক, তারপর হচ্ছে সালাম, জব্বর, শফিক, বরকত, এরকম আরো অনেকে নাম না জানা 2-1 জন, অলিউল্লাহ, এরকম অনেকে নিহত হয়েছে এবং 17-18 জনের মতো প্রায় অনেকেই আহত হয়েছে। তখন এই যে কেমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, শুধুমাত্র বাংলাদেশে ভাষার জন্য পুরো পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশেই আসলে মূলত কেউ প্রাণ দিয়েছে, অন্য কোনো দেশে কিন্তু কেউ আর কখনোই প্রাণ দেয়নি। এই যে এতগুলো মানুষ মারা গেল, তো 22 ফেব্রুয়ারি আর 23 ফেব্রুয়ারি সমস্ত পুরো পূর্ব বাংলা মিলে একটা
রোষে তৈরি হলো যে এটা আমাদের দাবিটাকে এখন মেনে নিতেই হবে, একটা আন্দোলনে তৈরি হয়ে গেল। এই ভাষা আন্দোলনের স্মৃতিকে সমুজ্জ্বল করে রাখার জন্য 24শে ফেব্রুয়ারি শফিউরের বাবা শহীদ মিনার উদ্বোধন করলেন, এবং একদিনের মধ্যেই, তোমরা চিন্তাও করতে পারবে না যে একদিনের মধ্যেই শহীদ মিনারটা তৈরি হয়ে গিয়েছিল। পরবর্তীতে শহীদ মিনারটা দুইবার ভাঙা হয়, যখন প্রথমবার ভাঙা হয় তারপরে আবারও সেটা তৈরি করা হয়, এবং 1971 সালে আবারও শহীদ মিনারটাকে ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে ওখানে লেখা হয়েছিল এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা, এখানে শহীদ মিনার বলে কিছু নেই। কিন্তু বাঙালিদের মনে যে শহীদ মিনারের একটা তীর্থ, যে একটা স্থান বাঙালিদের, শহীদ মিনার সমস্ত কোনো কিছুর কেন্দ্রবিন্দু, এটা কি কখনো কেউ শেষ করে ফেলতে পেরেছে? কখনো কি সেটা সম্ভব করা? কিন্তু কখনোই আসলে সম্ভব না। আমাদেরকে ওরা আসলে কখনো বুঝতেই পারেনি। ওরা আসলে চিন্তা করেছে যে আমাদের এখান থেকে অনেক লাভবান হবে, কিন্তু বাংলাদেশের মাটি, তোমাদেরকে একটু আগে বলেছে, অনেক উর্বর। যখন কোনো মাথা, একটা অঙ্কুর যখন আমাদেরকে গাছ ওঠার আগেই দাবিয়ে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো, ছিঁড়ে ফেলে আবার মাটির নিচে মিশিয়ে দিল, আবার কিন্তু সেই অঙ্কুরটা আস্তে আস্তে আবার বড় হতে থাকলো। দেখো এই যে বাংলাদেশের জার্নিটার একটা জায়গা আমি শুধু বললাম যে কিভাবে ভাষা আন্দোলনটা হলো, 47 সাল থেকে শুরু করে 52 সাল পর্যন্ত আসলো ভাষা আন্দোলনটা। আসলে মূলত এতটুকু যে জার্নিটা আসলো, তখন কি শুধু ভাষা আন্দোলনটাই আসলো? একটা মানুষেরও কিন্তু আস্তে আস্তে জন্ম হতে থাকলো। আস্তে আস্তে যখন বাংলাদেশ তৈরি হতে থাকলো, আস্তে আস্তে শেখ মুজিবুর রহমানও কিন্তু বঙ্গবন্ধু হিসেবে তৈরি করতে থাকলো। একদিন গণসংযোগ একজন কর্মকর্তা আলী তারেক তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, বঙ্গবন্ধু না বাংলাদেশ? তখন তাজউদ্দিন আহমেদ আসলে কোনো চিন্তা ভাবনাই করেন না, চিন্তা করে সাথে সাথে বলে দিয়েছেন, আমি অবশ্যই বঙ্গবন্ধুকে ভালোবাসি। কারণ শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসলে পুরো বাংলাদেশকেই ভালোবাসা হয়ে যায়, আর আলাদা করে বাংলাদেশকে ভালোবাসার কোনো কিছুই না। আসলে কিন্তু তাই। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত আমরা যদি চিন্তা করি, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আমরা কোনো ইতিহাস কিন্তু তৈরি করতে পারবো না। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আসলে বাংলাদেশকে কল্পনা করাও কখনো সম্ভব না। তো এতক্ষণ যা কিছু বললাম সেটা ছিল হলো মূলত পটভূমি, যে কিভাবে ভাষা আন্দোলনটা সংঘটিত হলো। তো এখন আসো, এই ভাষা আন্দোলনে কি কি কারণ ছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো। তারপর আমি পয়েন্টগুলি একটুখানি বলি। দেখো, সবার ফার্স্টে যেটা ছিল হচ্ছে অবাঙালি নেতাদের হাতে ক্ষমতা। স্বাভাবিকভাবে বাঙালিদের হাতে তারা ক্ষমতা দিবে না, অবাঙালিদের হাতেই তো মূলত ক্ষমতাটা ছিল। খাজা নাজিমুদ্দিন বলো, উনি যদিও বাঙালি নিজেকে দাবি করতেন নবাব পরিবারের, কিন্তু আসলে কি বাঙালি ছিলেন? বা লিয়াকত আলী বলো, মোহাম্মদ আলী জিন্নাহ বলো, যারাই ছিল তারা সবাই অবাঙালি ছিল। তারা কিন্তু তাদের পশ্চিম পাকিস্তানটাকে নিয়েই চিন্তা করেছে, তারা কিন্তু আসলে পূর্ব বাংলাকে নিয়ে কখনোই চিন্তা করে নাই। যদি আমি শুধুমাত্র আমার নিজের দেশকে নিয়ে চিন্তা করি, আমার জায়গাটাকে নিয়ে চিন্তা করি, অন্য আরেকজন লাভ হলো বা লস হলো, তারা মরলো কি বাঁচলো, এগুলি কি কখনো আমরা চিন্তা করব? কেউই করে না। তো তাদের যে একটা মনোভাব ছিল, ক্ষমতার লোভ ছিল, সেটার জন্যই মূলত এই কারণেই মূলত ভাষা আন্দোলনটা সবার প্রথমেই তৈরি হয়ে গেল। তারপরে বাংলাদেশের কত অবহেলা, যেখানে 56% মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর মাত্র 3.37% মানুষ উর্দু ভাষায় কথা বলে। বাংলাদেশের প্রতি অবহেলা বলেই তো তারা আসলে এই কাজটা করলো, যে বাংলা ভাষায় কথা বলতে তারা দিবে না। এটা একটা তাদের জেদ, এটা তাদের ইচ্ছা, তারা দিবে না বাংলা ভাষায় কথা বলতে। কি করা যাবে? তো এই যে একটা অবহেলার, একটা অবজ্ঞার দৃষ্টি, তাদের একটা শোষণ করার ক্ষমতা, তাদের একটা শোষণ করার ইচ্ছা, এই ইচ্ছাটা থেকেই কিন্তু মূলত আসলে আস্তে আস্তে ভাষা আন্দোলনের দিকে আমরা গেলাম 1952 সালে। এরপরে আছে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান। যখন গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিল যে বাংলাটাই আসলে হওয়া উচিত, সাথে সাথে কিন্তু তোমাদেরকে বলেছি একটু আগেও যে আসলে সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান হয়ে গিয়েছিল। এটা কেউই কখনো মেনে নেয়নি। ওই টাইমে ওই গণপরিষদের কার্যালয়ে সাথে সাথে সেটা বলে দেওয়া হয় যে না, এটা কখনো মানা সম্ভব না। একই জিনিস কিন্তু বারবার আমি বলছি, এতক্ষণ যা বললাম ওগুলোর মধ্যে কিন্তু কারণগুলো মূলত চলে আসে। এরপর আছে বুদ্ধিজীবীদের লেখনী, সমস্ত বুদ্ধিজীবীরা মিলে একটা প্রবন্ধ বের করলো। এখন ওখানে বললো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল কাসেম, ওনারা বললো যে আসলে বাংলাটাকেই করা উচিত, কারণ বাংলা তো অনেক বেশি মানুষের ভাষা। আর আমি সারা জীবন যা কিছু শিখে আসছি,
ছোটবেলা থেকে মায়ের ভাষা যেটা শিখেছি সেটাকে তো ইচ্ছা করলেই আমি অবহেলা করতে পারি না, ইচ্ছা করলেই সেটাকে ছেড়ে দিতে পারি না। তারপরে আছে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব। এগুলো কিন্তু একটু আগেই আমি সমস্ত কিছু বললাম যে আসলে একটার পর একটা ষড়যন্ত্র তারা কিভাবে করলো। বাংলাটাকে বাদ দেওয়ার জন্য তারা আরবি নিয়ে আসতেছে। যেহেতু পাকিস্তান ছিল তো মূলত মুসলমানদের কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান, তার জন্য তারা ভাবছে যে শুধুমাত্র আরবিটা যদি আমরা এখানে অ্যাড করে দেই তাহলে হয়তোবা বাঙালিরা সেটা মেনে নিবে, তাহলে আরবিতে তারা খুবই খুশি হবে যেহেতু তারা মুসলমান। কিন্তু বাঙালি হতে পারে মুসলমান অনেক বেশি ছিল, কিন্তু আমাদের কিন্তু বাঙালিদের মধ্যে একটা চিন্তাধারা সবসময় কাজ করে যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই হচ্ছে সবার ফার্স্টে আমরা বাঙালি। আমাদের মধ্যে সাম্প্রদায়িকতাটা আসলে অত বেশি প্রকট আকারে কখনোই ধারণ করে না। এরপরে আছে জিন্নার দাম্ভিকতা। যখন জিন্না আসলো, এসে ঢাকা ইউনিভার্সিটি সমাবর্তন প্লাস রেসকোর্স ময়দানে যেসব কথাগুলি উনি বলেছে বা সমস্ত কিছু যা কিছু বলেছে বারবারই সেখানে উনি উচ্চারণ করেছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, 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 কখনোই পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হতে পারে না। এটা কেন? আসলে উনি একটা দাম্ভিক প্রকৃতির একজন মানুষ ছিলেন, যিনি কিনা সবসময় নিজের দম্ভটাকে প্রকাশ করতে ভালোবাসতেন। কারো দাবি মেনে নেওয়া বা কাউকে ভালোবাসা ওনার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এই জন্যই মূলত এই ভাষা আন্দোলনটা হয়। তারপরে আসো বৈষম্য। বৈষম্য তো দেখাই যাচ্ছে। তাদের দেশকে উন্নত করার জন্য তারা বিভিন্ন ধরনের সমস্ত কিছু, যত সরকারি আমলা কর্মচারী যা কিছুই ছিল সমস্ত কিছু পশ্চিম পাকিস্তানিদেরই ছিল। পূর্ব পাকিস্তান থেকে কাউকে নেওয়ার প্রয়োজনই তারা মনে করতো না। সরকারি যত কাজকর্ম হতো যা সমস্ত কিছুই কিন্তু পশ্চিম পাকিস্তানিরাই পরিচালনা করতো। পূর্ব পাকিস্তানিদের তারা যোগ্য হিসেবে কখনো মেনে নিতে পারে নাই। এই যে বৈষম্যগুলা, এই বৈষম্য কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু অনেক পরিমাণে দানা বাঁধতে থাকে এবং সেটা একসময় এই বৈষম্যের কারণেই কিন্তু 1947 থেকে 1971-এর যে মুক্তিযুদ্ধ সেটা কিন্তু মূলত বৈষম্যটা সবচেয়ে প্রখর আকারে ধারণ করে আমরা আলাদা একটা দেশ হিসেবে আজকে পরিণত হয়েছি। তারপর হচ্ছে স্বায়ত্তশাসনের চেতনা। যখন 1940 সালে লাহোর প্রস্তাব হয় তখন কিন্তু বলা হয়েছিল যে আলাদা একটা দেশের কথা, আমাদের বাংলাকে মিলে একটা আলাদা রাষ্ট্র হবে। তারপর আসলো হচ্ছে স্বাধিকারের কথা। যখন 1947 সালে পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যায় তখন স্বায়ত্তশাসনের কথা বলা হয়। যার যার প্রদেশগুলো তার প্রদেশগুলোকে, অঙ্গরাজ্যগুলোকে নিজস্ব একটা ক্ষমতা থাকবে, সেই ক্ষমতায় তারা তাদের রাজ্যগুলোকে পরিচালনা করবে। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী কখনো এই কাজটা করেনি বিধায় বারবারই কিন্তু বৈষম্য দেখা দিয়েছে, বারবারই আঘাত এসেছে এবং যার ফলশ্রুতিতে আমরা আলাদা হতে বাধ্য হয়েছি। এরপরে আছে খাজা নাজিমুদ্দিনের বিশ্বাসঘাতকতা। খাজা নাজিমুদ্দিন অনেক চালাক প্রকৃতির একটা মানুষ ছিলেন, যদিও উনি নবাব পরিবারে ছিলেন, কিন্তু উনি তারপরে বারবার দেখা যাচ্ছে বাঙালিদের সাথে আছে, বাঙালিদের পাশে আছে, এসব বলে বলে তারপর দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের সাথে উনি নিজের ক্ষমতাটাকে বজায় রাখার জন্য সারা জীবন কাজ করে গেছেন, বাঙালিদের দিকে কখনোই তাকান নাই। কিন্তু উনি যদি বাঙালিদের পক্ষে থাকতেন তাহলে কিন্তু বাঙালিরা ওনাকে সারা জীবনই মনে রাখতো। আমরা কিন্তু কেউ মনে রাখি নাই ওনাকে। এরপরে আসো লিয়াকত আলীর ঘোষণা। 1950 সালে লিয়াকত আলীও একই জিনিসটাই করলেন, ঘোষণা দিলেন যে আসলে পূর্ব পাকিস্তানের ভাষা বা পাকিস্তানের ভাষা হবে উর্দু, কখনোই বাংলা না। এই লিয়াকত আলীর ঘোষণার সাথে সাথেই কিন্তু পুরো বাঙালি জাতি একত্রিত হয়ে গেল এবং বললো যেহেতু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা গভর্নর সবাই একই কথা বলছে, তো আমাদের আন্দোলন তো আমাদেরকে চালিয়ে নিয়ে যেতেই হবে এবং আমাদের দাবিটা আমাদেরই পেশ করতে হবে এবং সেটার ফল আমরাই ভোগ করব। শেষ পর্যন্ত কিন্তু তাই হয়েছিল। এত চেষ্টা করার পরও দেখো উর্দু ভাষা কিন্তু কোনো আন্তর্জাতিক সম্মান পায়নি, অথচ আমাদের বাংলা ভাষা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য আমাদের উচিত আসলে আমাদের ভাষাটাকে নিয়ে এখনো অনেক বেশি গর্ব বোধ করা। এখন আসো আমি তোমাদেরকে বললাম কারণ এবং পটভূমি সম্পর্কে। তো কারণ ও পটভূমি পড়ানো হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে এখন এর ফলে কি কি হয়েছে আমি কিন্তু জার্নিটা প্রথম থেকেই বলেছি। 1947 থেকে 1971 এটাই হচ্ছে মূলত জার্নি। তাহলে এই কারণগুলো থেকে যদি চিন্তা ভাবনায় আসো তাহলেই কিন্তু বোঝা যায় সেই কারণগুলো থেকে ফলাফলটা আসলে
কি হয়েছে, শেষ পর্যন্ত ফলটা কি হলো, এই ফলটা তোমরা অবশ্যই আমার জন্য আলাদা খাতা বানাবে এবং এই ফলাফলটা তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং বাসায় পড়ে ফেলবে। আগে নিজেরা চিন্তা করবে যে শেষ পর্যন্ত তো বাংলাদেশ তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হলো, কারণগুলি পড়লেই কিন্তু এবং পটভূমিটা পড়লেই কিন্তু কি কি কারণের ফল, এই কারণগুলোর ফলে আসলে মূলত কি কি হয়েছিল সেটা কিন্তু অটোমেটিকই চলে আসে, অটোমেটিকই বোঝা যায় যে আসলে এর ফলে কি হয়েছিল। তাহলে আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার জন্য আলাদা খাতা বানাবে এবং আমি যখন কলেজ খুলবে ইনশাল্লাহ তখন এই খাতার এই বাড়ির কাজগুলো দেখবো। 1952 সালের ফলাফলটা তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলবে, অবশ্যই বই দেখে না, নিজেরা আগে চিন্তা ভাবনা করবে, কারণটা পড়ে নিবে, পটভূমিগুলি পড়বে, তাহলে ফলাফলটা আসলে কি ছিল মূলত সেটা তখনই তোমরা বুঝতে পারবে। আশা করি ক্লাস ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে প্রথম ক্লাস অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।